এই যে সিরিজের যে আলোচনা হচ্ছে তাতে খাদ্য উপাদান নিয়ে আলোচনা করছি। তো কিছু খাবার যেমন আমরা বাড়িতে প্রস্তুত করে নিই, তেমনি কিছু কিছু খাওয়ার ক্ষেত্রে যেটা হয় আমরা সরাসরি দোকান থেকে যেরকমভাবে পাই সেভাবেই নিয়ে এসে সেগুলোকে আমরা খাদ্য সামগ্রী হিসেবে ব্যবহার করি। বিশেষ করে মিষ্টি তো বাঙালিদের নিয়মিত খাওয়ার অভ্যেস, আমরা খেয়েই থাকি। এবং কেউ কেউ পরামর্শ দেয় যে মিষ্টি খাওয়া ভালো, মিষ্টি ছানা দিয়ে তৈরি, বিশেষ করে ছানার মিষ্টি। ছানা দুধ থেকে তৈরি হয়, দুধ হচ্ছে চিফ সোর্স অফ প্রোটিন, এরকম মনে করা হয়। তো আমরা ঠিক জানি না যে আমরা দোকান থেকে যে ধরনের খাবার নিয়ে আসি, যে ধরনের মিষ্টি নিয়ে আসি, তার মধ্যে সম্ভাব্য কী কী থাকতে পারে, অর্থাৎ আমরা যা প্রত্যাশা করছি সেটা আছে কি নেই। তো সেটা দেখবার জন্য আমরা একটুখানি সামান্য কতগুলো জিনিস মজার সেটা করে দেখতে পারি। আমি একটুখানি দেখতে বলবো, আমার টেবিলে মূলত 4টে স্যাম্পল আছে। প্রথমে আমি ফার্স্ট যেটা নিয়ে কাজ করব, দুটো দোকান থেকে খানিকটা করে আমি মাখা সন্দেশ নিয়েছি। আমার কাছে একটা সন্দেশ হচ্ছে এ, একটা সন্দেশের স্যাম্পল হচ্ছে বি। এখন এই এ এবং বি সন্দেশের মধ্যে আমি প্রত্যাশা করছি দুটোই খুব বিশুদ্ধ সন্দেশ এবং এর মধ্যে প্রোটিন আছে। আমি দেখে নিতে চাইছি কি আছে। এইটা করবার জন্য আমার প্রথমে যেটা করতে হবে যে খানিকটা করে এই সন্দেশের একটু জলীয় দ্রবণ তৈরি করে নিতে হবে। তো আমি আন্দাজ মতো যতটুকু লাগে সন্দেশের দ্রবণ এই একটা টেস্ট টিউবে নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এই এ চিহ্নিত সন্দেশ আমি আরেকটা টেস্ট টিউবে নিচ্ছি। আর এদের মধ্যে আমি একটা সন্দেশের দ্রবণ প্রস্তুত করে নিচ্ছি। আমার কাছে গ্লাস রড আছে, আমি আপাতত সেটাকে ব্যবহার করছি। আমার কাছে এ সন্দেশের দ্রবণ প্রস্তুত হয়ে গেছে। একইভাবে আমি বি সন্দেশেরও দ্রবণ প্রস্তুত করছি। আমরা দেখে নিই আমাদের উচিত হবে এই গ্লাস রডটাকে একটু পরিষ্কার করে নেওয়া, যাতে আমরা বি সন্দেশের দ্রবণ প্রস্তুত করতে পারি। আমরা এখন বি সন্দেশেরও দুটো দ্রবণ প্রস্তুত করেছি। এই সন্দেশের দ্রবণের ঘনত্ব একটু বেশি, সেই জন্য আমরা জলের পরিমাণ বাড়িয়ে নিচ্ছি। এখন আমরা যেটা পেলাম, এই এ সন্দেশের দ্রবণ, বি সন্দেশের দ্রবণ। এখন যেহেতু সন্দেশ আমরা প্রত্যাশা করছিলাম যে উভয় ক্ষেত্রেই সেটা ছানা দিয়ে তৈরি এবং তার মধ্যে প্রোটিন আছে, তো আমরা যেটা করি এ সন্দেশের মধ্যে একটা কে আমরা চিহ্নিত করছি এক্স হিসেবে, আরেকটাকে চিহ্নিত করছি ওয়াই হিসেবে। এক্স আর ওয়াই, এক্ষেত্রেও তাই, আমরা বি সন্দেশের প্রথমটাকে চিহ্নিত করছি এক্স হিসেবে,
আমাদের উচিত হবে এটা অন্য রং মার্কার ব্যবহার করা। আমরা ব্লু মার্কার ব্যবহার করছি। এক্স আর আরেকটাকে হচ্ছে ওয়াই। তো উভয় ক্ষেত্রে আমরা এটা করব, উভয় সন্দেশেরই ওই এক্সকে আমরা টেস্ট করে দেখব যে তার মধ্যে প্রোটিন আছে কিনা। আমরা ইতিমধ্যে জেনে গেছি কিভাবে বায়োরেট টেস্ট করতে হয়। আমাদের আরেকটা কাজ হতে পারে, যেহেতু সমপরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, আমরা একটুখানি দ্রবণ কমিয়ে নিতে পারি, তাহলে কাজ করতে সুবিধে হতে পারে। আমরা একটুখানি দ্রবণটাকে কমিয়ে নিয়েছি এ সন্দেশের। এবার এক্স এর মধ্যে আমরা প্রায় সমপরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। আর তার মধ্যে এই 1% কপার সালফেট দিয়ে দেখছি যে বর্ণ পরিবর্তন হয় কি হয় না। একটা কিন্তু ভায়োলেট কালার আসতে শুরু করেছে, আমরা দেখতে পারি যে বেগুনি বর্ণ আসে কিনা। আমরা কিন্তু লক্ষ্য করছি যে একটা বেগুনি বর্ণ আসতে শুরু করে দিয়েছে। এই বেগুনি বর্ণের উপস্থিতি প্রমাণ করে যে সন্দেশের মধ্যে প্রোটিন আছে। একইভাবে বি সন্দেশের যে সলিউশন আমরা একটুখানি কমিয়ে নিতে পারি। ঠিক একইভাবে বি সন্দেশের যেটা এক্স, তাকে আমরা বায়োরেট টেস্ট করতে পারি, প্রোটিন নির্দেশক টেস্ট। প্রায় সমপরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। আর তার মধ্যে 1% কপার সালফেট। আমরা দেখতে চাইব যে এখানে কোনো বর্ণ পরিবর্তন হয় কিনা। আমরা দেখছি এ সন্দেশ আর বি সন্দেশে প্রায় একই রকমের। এই সন্দেশে তো খুব প্রমিনেন্ট ভায়োলেট কালার এসছে, এখানেও কিন্তু ভায়োলেট কালার আসছে। এর ক্ষেত্রে দেখেছি আমরা খুব প্রোটিন যে আছে সেটা খুব স্পষ্ট করে প্রমাণ হচ্ছে, কারণ ইতিমধ্যেই ওই পেপটাইড যৌগের সঙ্গে কিউপ্রিনায়নের সম্পর্ক স্থাপিত হয়েছে। এক্ষেত্রে একটু সময় লাগছে, কিন্তু আমরা দেখছি একই ধরনের প্রবণতা আছে। আচ্ছা, আমরা এবার এই দুটো ক্ষেত্রেই, অর্থাৎ এ সন্দেশের ওয়াই আমাদের যে সেকেন্ড প্যারালাল এবং বি সন্দেশের ওয়াই, সেইটার মধ্যে দেখব যে সন্দেশে প্রত্যাশা হচ্ছে গিয়ে সম্ভাব্য মিষ্টির সঙ্গে ময়দা মেশানোর চেষ্টা করা হয়। আমরা দেখব যে আয়োডিন দিলে তারা কিভাবে রিয়াক্ট করে। ফলে আমরা আরেকটুখানি দ্রবণটাকে ডাইলিউট করে নিই এবং তার মধ্যে আয়োডিন দিয়ে দেখি। এক ড্রপ আয়োডিন দিলেই হয়, কিন্তু আয়োডিনটা যেতে সময় লাগবে দেখে আমি 2 ড্রপ আয়োডিন দিলাম নিচে। আমি একটু রংটা লক্ষ্য করতে বলবো। গাঢ় নীল বর্ণ ধারণ করেছে, তার মানে এই সন্দেশের মধ্যে ময়দা বা স্টার্চ জাতীয় পদার্থ আছে। দেখি এবার বি সন্দেশে কি আছে। ওখানে 2 ড্রপ দিতে হয়েছে, এখানে ক ড্রপ দিতে হয় আমরা একটুখানি শেক করে নিতে পারি।
এখানেও গাঢ় নীল বর্ণ চলে এসেছে। আমরা আশা করেছিলাম যে এই ওয়াই চিহ্নিত কন্টেনারগুলোতে সাধারণত আয়োডিনের দ্রবণটা গাঢ়ভাবে দেখা যাবে, কিন্তু দেখা গেল উভয় ক্ষেত্রেই সেটা গাঢ় নীল বর্ণের দিকে গেছে। তার মানে যে সন্দেশ আমরা বাজার থেকে নিয়েছি এ এবং বি, সেটা উভয় ক্ষেত্রেই, এক্ষেত্রে দেখা গেল প্রোটিনের জন্য সে ভায়োলেট দেখাচ্ছে আর গাঢ় নীল বর্ণ দেখাচ্ছে স্টার্চের জন্যে, আর এক্ষেত্রেও দেখা গেল প্রোটিনের জন্য ভায়োলেট দেখাচ্ছে এবং খানিকটা হলো স্টার্চের জন্য সে পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে। হতে পারে যে বি সন্দেশের মধ্যে ময়দার পরিমাণ একটু কম আছে আর এ সন্দেশে ময়দার পরিমাণ একটু বেশি আছে, কিন্তু বাজার থেকে কিনে আনা এই দুটো খাদ্যদ্রব্যের মধ্যে একই সঙ্গে প্রোটিন এবং শর্করা আছে। না, শর্করা খেলে কোনো ক্ষতি হবে তা না, কিন্তু প্রোটিনের দাম দিয়ে শর্করা কিনে খাওয়াটা বাঞ্ছনীয় নয়। মানে আমি যখন সন্দেশ কিনছি, এটা আমি আশা করে কিনছি সেটা ছানা দিয়ে তৈরি বা প্রোটিন, কিন্তু আমরা এভাবে দেখে নিতে পারি যে কোন ধরনের খাদ্য উপাদানে কী কী মিশ্রিত অবস্থায় রয়েছে বাজার চলতি খাবার থেকে। আমরা আরেকটা বাজারের এরকম প্রাপ্ত খাবার, সেটাও একটুখানি দেখে নিচ্ছি। তো আমরা এতক্ষণ দেখছিলাম যে বাজার থেকে নেওয়া সন্দেশের মধ্যে প্রোটিন ছাড়াও সেখানে স্টার্চ আছে, শ্বেতসার আছে। তো এটা হয়তো স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু আমরা যদি বিশুদ্ধ প্রোটিন গ্রহণ করতে চাই সেক্ষেত্রে আমাদের তাহলে বাড়িতে বানানো ছানা কি ব্যবহার করতে হবে। আরেকটা খুব লোভনীয় খাবার বাজার থেকে আমরা খাই, কখনো আমরা কমলাভোগ কিনে খাই, আর সমস্ত উৎসব হলেও এখন সেটা বাঙালিদের মধ্যেও এসছে লাড্ডু খাওয়া। তো আমি নিজে লক্ষ্য করেছি বাজারে যে লাড্ডুগুলো পাওয়া যায় তার নানা রকম রং হয়, কিন্তু একটা লাড্ডু একটু বাসন্তী রঙের কালার হয়, আরেকটা একটু দেখেছি ওই লালচে ধরনের কালার হয়। তো আমরা শুনেও থাকি নানা রকম যে হলুদ রং নাকি ভালো না, সেটা খাওয়া শরীরের পক্ষে খারাপ। কারণ মানুষ কী ধরনের রং গ্রহণ করতে পারে তাকে বলে এডিবল কালার, তার একটা পারমিসিবল লিমিট এবং তার সোর্সটা খুব স্পেসিফিক হওয়া দরকার। এই ধরনের রাসায়নিক বর্ণ যদি কোনো খাবার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা দেহের পক্ষে ক্ষতিকারক নানাভাবে। সেটা ক্ষতিকারক মানে খুব ভীষণভাবে ক্ষতিকারক, সেটা আমাদের যে মলিকিউলার লেভেলে, সাবসেলুলার লেভেলে, ডিএনএ লেভেলেও সেটা রিয়াক্ট করতে পারে, কোষের নিউক্লিক অ্যাসিড ভাঙতে পারে। তো আমি অতখানি তো নিশ্চয়ই আমাদের ভাববার বিষয় আছে, কিন্তু ইনিশিয়ালি আমরা দুটো দোকান থেকে একটুখানি করে দুটো লাড্ডু নিয়েছিলাম, তার একটু টুকরো এখানে রেখেছি, একটা এ চিহ্নিত একটা বি চিহ্নিত। অ্যাপারেন্টলি আমার এ চিহ্নিত লাড্ডুটাকে একটু বেশি হলদে দেখাচ্ছে আর বি চিহ্নিত লাড্ডুটাকে একটু লালচে দেখাচ্ছে। আমরা একটু দেখে নিতে চাইছি যে এর মধ্যে যে কালার, তার আসল কারণটা কি, সেটা দেখবার জন্য আমি এখন একটা ছোট্ট সক্রিয়তা আমরা এখানে করব। আসলে প্রথমে আমরা যেটা করব, আমরা এই দুটো ধরনের লাড্ডুরই একটা করে দ্রবণ প্রস্তুত করে নেব। তো এ চিহ্নিত লাড্ডু, সেটা থেকে একটু প্রথমে কেটে নিলাম, অল্প একটু নিলেই হবে। আর ঠিক একইভাবে আমি বি চিহ্নিত লাড্ডুরও একটু নিয়ে নিলাম এর মধ্যে। তো আমরা খানিকটা জল মেশাতে হবে একটা দ্রবণ প্রস্তুত করবার জন্যে। এটা বি চিহ্নিত আর এটা এ চিহ্নিত। আমরা একটু শেক করে নিতে পারি। আমার বাঁ হাতে হচ্ছে এ চিহ্নিত লাড্ডু আর ডান হাতে হচ্ছে বি চিহ্নিত লাড্ডু। আমরা একটু দেখে নিই যে এই এ চিহ্নিত একটু বাসন্তী কালার দেখাচ্ছে রং, আর বি চিহ্নিত একটু লালচে দেয়। যদি এটা প্রাকৃতিক বর্ণ হয়ে থাকে তাহলে এদের বর্ণ পরিবর্তন হবে না। সাধারণভাবে এই বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করা যায় এবং সালফিউরিক অ্যাসিড দিয়েও করা যায়, কিন্তু আমরা কাজের সুবিধার জন্য পাতিলেবু সেটাকে নিয়েছি এবং একটা পাতিলেবুকে একটু ছিদ্র করে নিয়ে তার থেকে রস বার করে নিয়েছি। এটা হচ্ছে পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটাকে আমরা ব্যবহার করব। আমি প্রথমে যেটা করতে চাইব, পাতিলেবুর রসটাকে
একসঙ্গে দুটোতে দিতে পারলে ভালো হয়, দেখতে সুবিধে হবে, আমি তাই করার চেষ্টা করি। আমি একটুখানি বেশি করে যদি পাতিলেবুর রস নিয়ে রাখি, এটাকে এবার এ চিহ্নিত এর মধ্যে আমি পাতিলেবুর রস দশ ফোঁটা দিলাম। 10 ফোঁটা দিয়ে শেক করলাম, করে রাখছি। একইভাবে আমরা এই বি চিহ্নিত লাড্ডু, তার মধ্যেও দশ ফোঁটা দিলাম। দেখে কিন্তু মনে হচ্ছে যেন একটু বর্ণ পরিবর্তন হচ্ছে। আমার ডান হাতে বি চিহ্নিত আর বাঁ হাতে এ চিহ্নিত। বি লাড্ডুর কিন্তু বর্ণটা বদলে গেল, আস্তে আস্তে সেটা গাঢ় লালের দিকে যাচ্ছে পাতিলেবুর রস দেওয়ার পরে। কিন্তু এ চিহ্নিত লাড্ডু সে অর্থে কোনো বর্ণ পরিবর্তন হচ্ছে না। আমরা দুটোকে কম্পেয়ার করতে পারি। বি চিহ্নিত ক্ষেত্রে এখনো কোনো বর্ণ পরিবর্তন হয়নি, আর এই চিহ্নিত ক্ষেত্রে লেবুর রস, পাতিলেবুর রস দেওয়ার পরে বর্ণ পরিবর্তন হলো এবং গাঢ় লাল রঙের বর্ণ পরিবর্তন হলো। এখন স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে, যখন অ্যাসিড বিক্রিয়া করে মেটালিনিয়লের সঙ্গে, সেটা গাঢ় লাল বর্ণ ধারণ করে। যেহেতু এ চিহ্নিত লাড্ডুর ক্ষেত্রে কোনো বর্ণ পরিবর্তন হয়নি, তার মানে বোঝা যাচ্ছে এখানে যে কালারটা আছে সেটা এডিবল কালার এবং মেটালিনিয়ল নেই। অন্যদিকে বি চিহ্নিত যে লাড্ডু, তাকে কিন্তু লেবুর রস দেওয়ার পরে, সাইট্রিক অ্যাসিড দেওয়ার পরেই কিন্তু তার বর্ণ পরিবর্তন হলো। লেবুর রস নিয়ে সহজেই কাজ করা যায় এবং আমরা স্বাভাবিকভাবে যে কোনো খাবারের মধ্যেই তার জলীয় দ্রবণ তৈরি করে এইভাবে লেবুর রস নিয়ে দেখতে পারি তার কালার চেঞ্জ হয় কি না। অনেক সময় দেখা যায় আমরা যখন খাবার পাতে, সেটা যদি ফাইবারের প্লেট হয় একদিকে সুবিধে, পাতিলেবুর রস দিলেই সঙ্গে সঙ্গে গোটা ফুড মিডিয়ামটার কালার চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যা দিয়ে রান্না হয়েছে তার মধ্যে যদি মেটালিনিয়লও থাকে, তাহলেও একটা প্রবণতা হয়ে যায় যে সেই খাবারটার বর্ণ বদলে যাবে। ফলে আমরা একটু সতর্ক হতে পারি যে খাবারের সঙ্গে সাধারণত কী ধরনের অ্যাডাল্টারেশন হচ্ছে, মানে কী ধরনের ভেজাল মেশাচ্ছে। অসংখ্য এরকম ভেজাল আছে। মেটালিনিয়ল তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক একটি ভেজাল। খুব সহজেই পাতিলেবুর রস ব্যবহার করে আমরা সেটাকে চিহ্নিত করতে পারি। তো আমরা গত এই দুটো এপিসোড ধরেই আলোচনা করছিলাম বিভিন্ন প্রকার খাদ্য সম্পর্কে, খাদ্যের উপাদান সম্পর্কে, তাদের চিহ্নিতকরণ, তাদের রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে, এবং কতগুলো সামান্য সহজ সরল কতগুলো সক্রিয়তার ভেতর দিয়ে আমরা চিনতে পারছিলাম এবং আমরা একটু দেখেও নিতে চাইলাম যে কী ধরনের ভেজাল সাধারণভাবে খাদ্যে থাকতে পারে। তো এই ধরনের আরও বেশি উৎসাহ ছাত্রছাত্রীরা নিতে পারে এবং তারা আরও ধরনের পরীক্ষণ করতে পারে এবং সেগুলো আসলে এর ভেতরে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটাকে বুঝতে সাহায্য করে। আমরা এটা প্রত্যাশা করতে পারি যে এই ধরনের আলোচনা, এই ধরনের সক্রিয়তা তাদের উৎসাহিত করবে নতুন নতুন এক্সপেরিমেন্ট করবার জন্যে এবং বিষয়বস্তুকে বোঝবার জন্য। এই লেকচারটি ধৈর্য ধরে শোনবার জন্য সকলকে ধন্যবাদ।